সাজেক নাকি অনেক সুন্দর, এটা সবার মুখে মুখেই শুধু শুনতাম, কিন্তু সাজেকের সকাল এতটা যে সুন্দর হতে পারে এইটা কখনো আমার কল্পনাতেও ছিল না। আমরা এখন সাজেকের সবচেয়ে উঁচু 3 কিলোতে যাব, যেটা ঠিক এই জায়গায় অবস্থিত। ওকে, আমরা এখন বাকি সর্বোচ্চ উচ্চতা যে 3 কিলো, ওই 3 কিলো অতিক্রম করতে যাচ্ছি। সর্বোচ্চ উচ্চতে গাড়ি উঠতেছে এখন, শেষ 3 কিলো। গাড়ির ইঞ্জিনের যা অবস্থা ওইটা সাউন্ড শুনে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কখনো না কখনো সাজেক এই নামটি আপনি শুনে থাকবেন। তো সাজেক কিভাবে আসবেন, কোন রিসোর্টে থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন সময় প্রায় ভোর 4:30। আমরা আমাদের 8 সদস্যের পুরো ফ্যামিলি সরাসরি ফেনী শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে খাগড়াছড়ি শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা করলাম সরাসরি হাইসে করে। তবে আমরা চাইলে হয়তোবা বাস ভাড়া করেও যেতে পারতাম, বাট যেহেতু আমরা আমাদের পুরো ফ্যামিলিটা যাচ্ছি, আমরা আমাদের এই ভ্রমণটাকে আরও সুন্দর এবং আরামদায়ক করার জন্য সবাই মিলে একসাথে হাইসে করে যাচ্ছি। তবে আপনি বা আপনারা চাইলে বাসেও যেতে পারেন। আর আমাদের যেহেতু টাইমটা শিডিউল করা, দ্যাট মিনস আমরা ভোর 4:30 রওনা করেছি। এর উদ্দেশ্য এইটা যে ঠিক সকাল 8টার মধ্যে আমাদের কিন্তু খাগড়াছড়ি শাপলা চত্বরে উপস্থিত হতে হবে। তার কারণ আমাদের পরবর্তী গন্তব্য বাগাইহাট আর্মি ক্যাম্প, আর যেইখানে কিন্তু মোটামুটি আমাদের সকাল 10টার মধ্যে অবশ্যই কিন্তু হাজির থাকতে হবে। আদারওয়াইজ যদি আমরা কোনো কারণে 10টার পরে যাই, সেই ক্ষেত্রে আমরা যে সকালে যে স্কোরটা থাকে, দ্যাট মিনস আর্মিদের যে স্কোরটা থাকে, যে স্কোরটার সাথে সাজেক ভ্যালিতে সবাই যায়, ওই স্কোরটা যদি আমরা কোনো কারণে মিস করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিকেলের স্কোর, দ্যাট মিনস বিকেল 2টা থেকে 2:30টার স্কোরের সাথে আমাদেরকে যেতে হবে। তো মধ্যখানে আমাদের মোটামুটি 3 থেকে 4টা ঘন্টা সময় কিন্তু নষ্ট হবে। তো আমরা যেন সঠিক সময় সঠিকভাবে যেন আমাদের সকালের স্কোরটা ধরতে পারি, এই জন্যই কিন্তু আমরা মোটামুটি ভোর 4:30-এর মধ্যে আমরা আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা কিন্তু আস্তে আস্তে গুটগুটে অন্ধকার কাটিয়ে ফুটফুটে কিন্তু সকালের দেখা পেলাম। বাট দুর্ভাগ্যবশত হঠাৎ করে আমরা সামনে খেয়াল করে দেখলাম যে বিশাল একটা জ্যাম লেগে রয়েছে, এবং আমরা অনেকক্ষণ ওয়েটও কিন্তু করলাম, বাট কোনোভাবেই সেই জ্যামটা কিন্তু কাটছে না। তো ততক্ষণে আমি যেটা করলাম, আমি এবং আমার ছোট ভাই আমরা সবাই মিলে কিন্তু গাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে মোটামুটি কৌতূহলবশত যে কি এমন হলো যার জন্য এত লং একটা জ্যাম এবং এতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হচ্ছে। এইদিকে কিন্তু আমাদের লেটও কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। আমরা ইতিমধ্যে কিন্তু মোটামুটি 30 মিনিটের উপরে কিন্তু লেট করে ফেলেছি। সো আমরা কৌতূহলবশত হাঁটতে থাকলাম, এবং হাঁটতে হাঁটতে মোটামুটি দেখলাম প্রায় 1 কিলো হাঁটার পরে আসলে কেন জ্যামটা লাগলো। আমরা ওইখানে দেখতে পারি বিশাল একটা ভারী ট্রাকের কারণে রাস্তার মধ্যে সে ক্রসিং হয়ে যায়, আর যার জন্যে উভয় পাশ থেকে কোনো গাড়ি কিন্তু যাতায়াত করতে পারছে না, আর যার জন্য কিন্তু এত বিশাল একটা জ্যাম লেগে রয়েছে। এবং মোটামুটি প্রায় 1 ঘন্টা পরিশ্রম করার পরেই কিন্তু ওই গাড়িটাকে কোনো রকম করে কিন্তু এক পাশে রাস্তা নিয়ে যাওয়া হয়, এবং এর পরবর্তীতে কিন্তু গাড়িগুলো আস্তে আস্তে করে যাতায়াত শুরু হয়। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা আমাদের খাগড়াছড়ি শাপলা চত্বরে চলে আসলাম। অলরেডি সময় 10টা বাজে, আর কেবল আমরা শাপলা চত্বরের কাছে। তবে এখন সবচেয়ে বড় ভয়ের বিষয় আমরা কি আমাদের সকালের স্কোরটা ধরতে পারবো কিনা। তার জন্য ইতিমধ্যে আমরা মোটামুটি বেশ লেট করে ফেলেছি। আর ফার্স্ট অফ অল এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে তা আমাদেরকে গাড়িটা চেঞ্জ করে নতুন গাড়ি ভাড়া করতে হবে। আর আরও একটা কথা বলি, আপনারা যারা এই মুহূর্তে নতুন করে সাজেক আসবেন, আপনাদেরকে কষ্ট করে কিন্তু আর খাগড়াছড়ি শাপলা চত্বরে কিন্তু আসতে হবে না। আপনারা সরাসরি খাগড়াছড়ি যে গেট রয়েছে ওই এরিয়াতে আসলে কিন্তু এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করতে পারবেন।
তো এখানে আসার পরে আপনারা বেশ হচ্ছে আপনারা কাউন্টার পেয়ে যাবেন, বেশ কয়েকটাই হচ্ছে সাজেকের কাউন্টার পেয়ে যাবেন। তো এখানে আসলে আপনারা অনেক ধরনের গাড়ি পাবেন, লাইক হচ্ছে আপনারা এখানে সিএনজি পাবেন, এরপর হচ্ছে মাহিন্দ্রা পাবেন, এরপরে হচ্ছে দেখাচ্ছে জিপ পাবেন, বা হচ্ছে এখানে সবচেয়ে জনপ্রিয় যে নামটা সেইটা হচ্ছে চাঁদের গাড়ি বা হচ্ছে চাঁদের গাড়ি, যাই হোক এক একজন এক এক নামে বলে, ওই গাড়িটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা ডিপেন্ড করবে যে আপনি কোন গাড়িটা নেবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার সদস্য সংখ্যা এবং আপনি কতদিন থাকতে চাচ্ছেন, ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি প্যাকেজ প্লাস হচ্ছে আপনি গাড়ি সিলেক্ট করবেন। আর আমরা যেটা করলাম এখানে হচ্ছে আমরা 2 দিনের জন্য 11,000 টাকার যে পিক আপের যে প্যাকেজটা, ওইটা হচ্ছে আমরা ডিল করলাম। অলরেডি হচ্ছে 10টা বাজে, এখানে আমরা জানি না তো আমরা কিন্তু একটা বিশাল চিন্তার মধ্যে পড়ে যাই, বাট সৌভাগ্য বলবো যে আমরা কোনোভাবে শুনতে পারি যে আজকের জন্য শুধুমাত্র তারা নাকি আরও 30টা মিনিট লেট করে নাকি তাদের স্কোরটাকে ছাড়বে। তো যাই হোক, ওটা শোনার পরে মনের মধ্যে একটা সাহস কাজ করলো। তো আমাদের ড্রাইভারকে আমরা বললাম যে ভাই আমরা কি আসলে স্কোরটা ধরতে পারবো কিনা। উনি বলতেছে সম্ভাবনা খুবই কম, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব। তো যাই হোক, সত্য বলতে আমাদের ড্রাইভারটা খুবই ভালো ছিল এবং খুব ভালোভাবে হচ্ছে ড্রাইভ করে। অনেক দূর আসার পর ড্রাইভারের কথা শুনে আমার মনটা ভীষণ পরিমাণ খারাপ হয়ে গেল। ড্রাইভার আমাকে বলল আজকে হয়তোবা আপনারা সকালের স্কোরটা মিস করবেন, কারণ 30 মিনিট সময় কখনোই খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পে যাওয়া যায় না। ওইখানে যেতে গেলে মিনিমাম 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো আমি তখন ওনাকে বললাম করণীয় কি। উনি আমাকে বলল যে ভাই আমি সর্বোচ্চটুকু ট্রাই করব যতটুকু কম সময়ে যাওয়া যায়, তবে যদি ভাগ্যে থাকে হয়তোবা স্কোর পেতে পারেন, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে আপনারা বিকেলের স্কোরটাই পাবেন। সত্য বলতে আমি ধরেই নিয়েছিলাম যে এত কষ্ট করার পরেও আমরা আর আমাদের সকালের স্কোরটা পাচ্ছি না, সকালের স্কোরটা আমরা ফাইনালি মিসে করে ফেললাম। তবে আমাদের ড্রাইভার কোনোভাবে আমাদের হতাশ করছিল না, সে একটা কথাই বলছিল যে ভাই যদি ভাগ্যে থাকে হয়তোবা আমরা স্কোরটা ধরতে পারবো, দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। তো আমরা আসলে অতটুকু ভরসা নিয়েই বসে রইলাম, তবে আমি ধরেই নিয়েছিলাম যে হয়তোবা আমরা স্কোরটা মিস করব। আর দেখতে দেখতে মোটামুটি কিন্তু আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পেও চলে আসি, তবে ততক্ষণে আমাদের সময় কিন্তু মোটামুটি 11টার উপরে চলে যায়। তো আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে না, আমরা হয়তো আর স্কোরটা পাচ্ছি না। কিন্তু যেইটা আমাদের সাথে ঘটলো এইটা কখনো আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের স্কোরের শেষ সময় হচ্ছে 11:30। তো সত্য বলতে এটা শোনার পর এত পরিমাণ যে আমার কাছে ভালো লাগছিল, এবং আমি আমাদের ড্রাইভারের দিকে তাকাচ্ছিলাম যে আসলে সত্য কিনা, এবং ফাইনালি ড্রাইভারের হাসি দেখে আমি বুঝলাম যে না, আমরা হয়তোবা স্কোরটা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা একটা জিনিস শিখেছি যে দেখেন, যেই 10টার স্কোর আমরা 10:30 এসেও পেলাম না, সে 10:30টার স্কোর কিন্তু আমরা ঠিকই আবার 11টার পরে এসেও পেয়ে গেলাম। তো দুনিয়াতে এখান থেকে একটা জিনিসের শিখার আছে, আপনার ভাগ্যে যেটা আছে যতই সেইটাকে আপনি হারিয়ে ফেলেন না কেন, ঠিকই সেটা আপনার হয়ে আসবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের মন এবং শরীর দুইটাকে একটু রিফ্রেশ করার জন্য হচ্ছে গাড়ি থেকে নেমে যাই। আর আরও একটা কথা, এখানে কিন্তু খুবই ভালো মানের আপনারা কিন্তু ফ্রেশ ফল পেয়ে যাবেন, যেগুলো মোটামুটি পাহাড়ি এবং হচ্ছে খুব ভালো মানের ফল হয়ে থাকে। আর এছাড়াও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এখানকার ডাবগুলা, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা ডাব পাবেন। অবশ্যই একটু দেখে নিতে হবে, দেখা যাচ্ছে অনেক সময় তারা খুব বেশি পরিমাণ প্রাইসটা বলে থাকে, তবে যদি আপনি একটু দামাদামি করে নিতে পারেন বেটার, অবশ্যই একটু প্রাইসে নিতে পারবেন। তো যেহেতু হচ্ছে আমাদের কাছে খুব বেশি সময় ছিল না, এই জন্য হচ্ছে আমি ডাবটাকে হচ্ছে আমাদের প্রত্যেকটা সদস্যর জন্য হচ্ছে একটা করে ডাব নিয়ে নিই। আর সত্য বলতে সবগুলা মানুষকে ডাব নিয়ে আমি খাওয়াতে পারলেও শেষের দিকে যেহেতু আমার ডাবটা হচ্ছে আমার হাতে আসে, তো আমি ওইটা আসলে খেয়ে শেষ করতে পারিনি। এর মধ্যে হচ্ছে আমাদের ডাক পড়ে যায় যে আমাদের স্কোরটা হচ্ছে ছেড়ে দিবে। যাই হোক, কিছু করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে। আমরা হচ্ছে এক এক করে আর্মি স্কোরের সাথে হচ্ছে রওনা করলাম সরাসরি হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এই যেন এক অন্যরকম সৌন্দর্যের ভাণ্ডার। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে আকাশটা মনে হয় এই বুঝি মাথায় লাগলো। যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে হাজারো মানুষের স্বপ্নে বোনা গল্প। যতই যাচ্ছি ততই অদ্ভুতভাবে অবাক হচ্ছি, এই কেমন সৌন্দর্য পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি।
পাহাড়ের গভীরে যতই যাচ্ছি ঠিক ততই মনে হচ্ছে মনের সমস্ত ক্লান্তি নিমিষেই কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আর শান্ত শীতল বাতাস কানের পাশ দিয়ে নিমিষেই বয়ে যাচ্ছে, এ যেন এক অন্যরকম শান্তি। গল্পে গল্পে কিন্তু আমরা অনেক দূর চলে আসলাম। আসুন আমরা এখন একটু সাজেক সম্পর্কে জেনে নিই। সাজেক এটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার খাগড়াছড়ি সীমান্ত এবং ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়ি এলাকার কাছাকাছি অবস্থিত। এটি পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটক এলাকা এবং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে এবং এখানে প্রধানত 4 ধরনের জনগোষ্ঠী বসবাস করে থাকে, যেমন লুসাই, রুইলুই, ত্রিপুরা, পাংখুয়া, এছাড়াও কিছু ক্ষুদ্র পরিসরে অন্যান্য সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করে থাকে, যেমন চাকমা, মারমা, রাখাইন, ত্রিপুরা, মুন্ডা, কায়াচং ইত্যাদি। এই জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনধারার অসাধারণ সৌন্দর্য এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যই পর্যটকদের প্রধান আকর্ষণ। আমরা প্রায় সাজেক ভ্যালির কাছাকাছি চলে আসলাম, তবে প্রত্যেকটা গাড়িকে শেষ 3 কিলো অতিক্রম করার আগে গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করে নিতে হয়। আর আমরা মোটামুটি শেষ 3 কিলোর কাছাকাছি, আর আমাদের ইঞ্জিনটা গাড়ির অনেক বেশি পরিমাণ হিট হয়ে গিয়েছে, আর যার কারণে আমাদেরকে এখন একটু ব্রেক নিতে হবে এবং গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করতে হবে। তো প্রত্যেকটা গাড়িতেই তাই করতে হয়, আদারওয়াইজ দেখা যাচ্ছে গাড়ির ইঞ্জিন যদি সঠিকভাবে মেনটেন না করা হয় অনেক সময় কিন্তু লাস্ট 3 কিলো যেতে গিয়ে, যেহেতু এটা অনেক বেশি পরিমাণ উঁচু, দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে। যেহেতু অনেক বেশি পরিমাণ গরম পড়ছে, তাই কম বেশি সবারই শরীরের কিন্তু টেম্পারেচার বেশি। আর এই শরীরের একটু ক্লান্তিটাকে দূর করার জন্য আমি যেটা করলাম, মাথায় একটু পানি দিয়ে নিলাম। আর আরও একটু ক্লান্তিটাকে দূর করার জন্য আমরা এখানে যখন একটু ডানে খেয়াল করলাম, রাস্তার অপোজিট সাইডে দেখলাম একেবারে ফ্রেশ এখানে ফল পেয়ে যাবেন। আপনারা যদি আসেন কখনো অবশ্যই দেখতে পারবেন। আমরা দেখলাম খুব ফ্রেশ ফল এবং জুসও কিন্তু পাওয়া যায়। সো আমরা এখান থেকে একটু লেমন জুস ট্রাই করলাম, যেটা খুবই ভালো লাগলো, যেহেতু গরমের মধ্যে লেমন জুস একেবারে পারফেক্ট ছিল। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এরই মাঝে আমাদের গাড়ির ইঞ্জিনটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেল। আর আমরা এখন যেটা করব, একেবারে সাজেকের সর্বশেষ 3 কিলো, যেটা ঠিক এই জায়গায় অবস্থিত এবং যেটা সর্বোচ্চ উঁচু। শেষ গাড়ি ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা রওনা দিব। আবার ঠান্ডা হয়েছে তো গাড়ি, না ভাই? ওকে, আমরা এখন বাকি সর্বোচ্চ উচ্চতা যে 3 কিলো, ওই 3 কিলো অতিক্রম করতে যাচ্ছি। দেখা যাক, আল্লাহ ভরসা। এখান থেকে গাড়িটাকে ঠান্ডা করা হয়েছে, ঠান্ডা হয়েছে মোটামুটি, আল্লাহ ভরসা, দেখা যাক। সর্বোচ্চ উচ্চতে গাড়ি উঠতেছে এখন, শেষ 3 কিলো। গাড়ির ইঞ্জিনের যা অবস্থা, ওইটা সাউন্ড শুনে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আল্লাহু আকবার। আমরা একটু দেখানোর চেষ্টা করি একইভাবে আপনাদেরকে নিচের দিকে যে কী অবস্থা। লাস্ট ক্যামেরাটাকে একটু ওপেন করে আমরা দেখি, এই অবস্থা। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, কতখানি দেখা যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট গাড়িটা যে উপরের দিকে যাচ্ছে, কতটুকু শক্তি ক্ষয় হচ্ছে, এখানে শুধুমাত্র উপরের দিকেই যাচ্ছে। এখানে কোনো গাড়ি যে একটু নিচের দিকে যাবে এরকম কোনো স্কোপ আপাতত নেই। লাস্ট 3 কিলো সাজেকের এটা সর্বোচ্চ উচ্চ জায়গা, যেখানে গাড়ি ওঠাটা খুবই মুশকিল হয়ে যায়। আর এইখানে নাকি অনেক দুর্ঘটনাও ঘটে, যতটুকু শোনা গেল বা জানা গেল। তো দেখা যাক। ফাইনালি অনেক পথ অতিক্রম করার পর আমরা আমাদের সাজেক ভ্যালিতে এসে উপস্থিত হলাম। আমরা খুব সময় চলে আসছি, দেখি। আচ্ছা, আপনি এখানেই তো থাকবেন নাকি? এখন তো আমরা কি ফ্রেশ ট্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে তারপরে আপনারা যাবেন যে কটায়? 4টার দিকে যাবেন আর কি। 4টার দিকে? হ্যাঁ।
এখন সরাসরি হচ্ছে আমরা আমাদের রিসোর্টে চলে যাব, আর বিকেল 4টার মধ্যে আমরা একেবারে ফ্রেশ হয়ে লাঞ্চ করে হচ্ছে ঘুরতে বের হব। ফাইনালি আমরা হচ্ছে আমাদের রিসোর্টের সামনে চলে আসলাম এবং আমাদের রিসোর্ট স্টাফরা এসে আমাদের রিসিভ করে নিল। যে রিসোর্টটায় আমরা উঠেছি ওই রিসোর্টটার নাম হচ্ছে কিন্নর কটেজ। সত্য বলতে এটার অনলাইনে খুব বেশি পরিমাণ আমি হাইপ দেখেছি। এই রিসোর্টটা থেকে নাকি খুব অসাধারণভাবে হচ্ছে ভিউ পাওয়া যায়। যেহেতু এই রিসোর্টটার লুকিং হচ্ছে ভারতের মিজোরাম পাহাড়ের দিকে ঘোরানো, তো দেখা যাক সত্যিকার অর্থে আসলে ওই টাইপের ভালো মানের মেঘ দেখা যায় কিনা এই রিসোর্টটা থেকে আমরা দেখি, আর কেমন ভিউ হয় এটা তো ডেফিনেটলি আপনারাও দেখতে পারবেন। রিসোর্টে আমাদের সবার হচ্ছে এখন নাম এন্ট্রি হচ্ছে, আর অবশ্যই আপনারা আসার সময় আপনাদের সাথে করে এনআইডি কার্ড নিয়ে আসবেন। আর এই রিসোর্টে আমাদের টোটাল হচ্ছে 3টা রুম আমরা ভাড়া নিয়েছি। 3টা রুমের ভাড়া হচ্ছে আমাদের পড়েছে 19,000 টাকা। তবে আরও একটা কথা বলে রাখি, আপনারা আসলেই কিন্তু হুট করে কোনো রিসোর্ট কিন্তু খালি পাবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আগে থেকে কিন্তু আপনারা বুকিং করে রাখবেন 2 থেকে 1 দিন আগে। এরই মাঝে আমাদের ছোট সাহেব একেবারে ক্লান্ত হয়ে যায়, যেটা সত্য কথা, আমরা নিজেরাও একটু ক্লান্ত হতে হওয়ারই কথা। তবে তার এই ক্লান্তিটা বেশিক্ষণ কিন্তু থাকেনি। আমি কিছুক্ষণ পরে হচ্ছে ব্যতিক্রম কিছু দেখলাম। যাই হোক, যেহেতু হচ্ছে এখন দুপুরবেলা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফ্রেশ হয়ে নিতে হবে, দেন হচ্ছে আমাদের লাঞ্চ করতে হবে। আচ্ছা ভাইয়া, এখানে খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া মানে এলাও না। সত্যি বলতে এই কথাটা শোনার পর আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ তাদের রিসোর্টে নাকি খাওয়া দাওয়া এলাও না। যাই হোক, কিছু করার নাই। তবে আমি যেটা চেয়েছিলাম তা হচ্ছে সরাসরি আমরা রেস্টুরেন্ট থেকে 2-1 জনে গিয়ে সরাসরি হচ্ছে আমাদের লাঞ্চটা নিয়ে আসবো, দেন হচ্ছে সবাই মিলে একসাথে বসে গল্প করব, ভিউটা দেখবো, দেন হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে লাঞ্চটা করব। তবে যদিও এটার আসলে একটা ভ্যালিড রিজন ছিল, উনি আমাদেরকে যেটা বললো যে ভাই অনেকে হচ্ছে আসলে আমাদের রিসোর্টটাকে নোংরা করে ফেলে, এই জন্য হচ্ছে আমরা এই প্রসেসটা করলাম যে আমাদের খাওয়া দাওয়া এখানে হচ্ছে অ্যালাউ আমরা করিনি। যাই হোক, কিছু করার নেই, আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। আমরা হচ্ছে এখন ফ্রেশ হবো, দেন হচ্ছে লাঞ্চ করব। তবে তার আগে আপনাদেরকে হচ্ছে আমাদের রিসোর্ট থেকে ভিউটা কেমন আসে এইটা হচ্ছে একটু দেখিয়ে নিই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমি জানি এই ভিউটা দেখার জন্য সবাই খুব বেশি পরিমাণ এক্সাইটেড হয়ে রয়েছেন, তো চলেন সবাই মিলে ভিউটা দেখি। রেডি, 1 2, ফাইনালি ভিউ। রিসোর্ট থেকে ভিউটি দেখার পর আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল, আমি হয়তোবা রিসোর্ট থেকে না স্বপ্নের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে এত অসাধারণ ভিউ দেখছি। তবে একটা জায়গায় ঘাটতি রয়েছে, আর তা হচ্ছে সাজেক এসে রিসোর্ট থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের হাতের কাছে কোনো মেঘ দেখতে পারিনি। তো আমার খুব শখ যে রিসোর্টে থেকে আমরা হচ্ছে হাতের কাছে হচ্ছে মেঘ দেখতে পারবো। তো দেখা যাক আসলে রিসোর্টে থেকে আমরা আগামী 1 দিন পর্যন্ত এই রিসোর্টে মেঘের দেখা পাই কিনা। 2000 years later. আমরা সবাই হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম, এখন হচ্ছে আমাদের লাঞ্চে যেতে হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট পথ হাঁটার পরে আমরা হঠাৎ করে দেখতে পারলাম মেঘের ঘর নামে হচ্ছে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে সরাসরি চলে গেলাম। তবে আরও একটা কথা বলে রাখি, আপনি সাজেক আসলে যেই কোনো রেস্টুরেন্টে গেলেই কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু খাবার পাবেন না, সেক্ষেত্রে আপনাকে আগে থেকে অ্যাডভান্স করে রাখতে হবে। তবে আমাদের ভাগ্যটা ভালো ছিল, যার কারণে হচ্ছে মোটামুটি আমরা একটা আইটেম কোনোরকমভাবে পেয়ে যাই এবং দুপুরের লাঞ্চটা সারার মতো একটা অবস্থা হয়। যাই হোক, আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চটা শেষ হলো, আর রাতের জন্য হচ্ছে এখন আমরা একটু অ্যাডভান্স অর্ডার করে রাখলাম, আর তা হচ্ছে পাহাড়ি ব্যাম্বো চিকেন, যেটা নাকি সাজেকে খুব বেশি পরিমাণ জনপ্রিয়। তো দেখা যাক আসলে এটার মানটা কেমন। দেন হচ্ছে ওয়েট করছিলাম যে কখন হচ্ছে বিকেল 4টা বাজে। তবে 4টা বাজে ঠিকই, কিন্তু আমরা বিকাল 4টার সময় আর ঘুরতে বের হতে পারলাম না। এটার রিজন হচ্ছে ড্রাইভার আমাদের যে নাম্বারটা দিয়ে গেল ওই নাম্বারটার মধ্যে একটা ডিজিট কিন্তু কম ছিল, আর যার কারণে ড্রাইভারের সাথে আমরা কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আর এর মধ্যে ড্রাইভারের কাছে যেহেতু হচ্ছে আমাদেরও নাম্বার ছিল না, ড্রাইভারও আমাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিল না। তো এভাবে করে মোটামুটি হচ্ছে বিকাল 5টা বেজে গেল, যার কারণে হচ্ছে বেশ খানিক সময় হচ্ছে আমাদের লেট হয়ে গেল। তো এরপর আর কি করা, এরপর আমরা সবাই হচ্ছে একটু বের হয়ে গেলাম। বের হয়ে সামনে গিয়ে দেখে যে না, ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছে, এই আশায় যে আমরা হয়তো বা তাকে কল করব, বাট সে জানতো না যে তার একটা নাম্বার ওইখানে কম দেওয়া ছিল। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমরা বের হয়ে যাই এবং যেতে যেতে মোটামুটি অনেক দূর হচ্ছে চলে যাওয়া হয়।
ফাইনালি হচ্ছে আমরা সাজেক জিরো পয়েন্টে চলে আসলাম এবং ড্রাইভার আমাদেরকে বললো যে এখান থেকে সবগুলা জায়গায় নাকি আমরা ঘুরতে পারবো এবং কোথায় কিভাবে যাব সম্পূর্ণ হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন অনেকটাই হচ্ছে অন্ধকার নেমে আসছে, তো আমরা মনে হয় না যে সবগুলো জায়গায় যেতে পারবো। তবে এটা বলতে হবে যে আমাদের হয়তো বা ভাগ্যটা খারাপ, আর যার কারণে হচ্ছে আমরা আসলে সঠিক সময় যদি বের হতে পারতাম হয়তো বা সবগুলো জায়গায় ঘুরতে পারতাম। যেহেতু আমাদের সময় স্বল্পতা ছিল, আর তার জন্য আমরা যেটা করলাম সবাই মিলে চিন্তা করলাম যে আসলে কোন জায়গাটাকে হচ্ছে আমরা স্যাক্রিফাইস করতে পারি আজকের জন্য, কারণ সব জায়গায় আজকে কোনোভাবে যাওয়া সম্ভব না, যেহেতু ইতিমধ্যে হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণ লেট করে ফেলেছি। তো সবাই মিলে চিন্তা করে দেখলাম যে না, আমরা হয়তো বা কংলাক পাহাড়ে হচ্ছে যেতে পারবো না, কারণ হচ্ছে কংলাক পাহাড়ে যদি আমরা যাই ওইখানে হয়তো বা যেতে পারবো ঠিকই, আর অন্ধকার নেমে আসার আগে হয়তো বা আবার ব্যাক করে আসতেও পারবো না, যেহেতু এটা অনেক উঁচু এবং রাত্রেবেলা যাওয়াটাও ঠিক হবে না কোনোভাবে। তো এই জন্য হচ্ছে আমরা ওইটাকে স্যাক্রিফাইস করলাম এবং চিন্তা করলাম যে না, আজকে আপাতত আমরা কংলাক পাহাড়ে যাব না। তো আমাদের সর্বপ্রথম এখানে কাজ হচ্ছে, যেহেতু সাজেক জিরো পয়েন্টে আসছি, এখানে অবশ্যই সাজেক জিরো পয়েন্টের যে সীমানা ওই পয়েন্টের সাথে দাঁড়িয়ে সবাই কিন্তু কম বেশি ছবি উঠিয়ে থাকে। তো আমরাও বেশ কয়েকটা ছবি কিন্তু ক্যাপচার করে নিলাম। পরবর্তীতে আমরা সরাসরি চলে আসছি হেলিপ্যাড, যেটি জিরো পয়েন্টের সরাসরি অপোজিট সাইডে অবস্থিত। এখানে আসার পর আমরা খেয়াল করলাম এখানে বেশ মানুষজন রয়েছে, তবে অন্ধকার হলেও ভিউটা কিন্তু অনেক অসাধারণ লেগেছিল আমার কাছে। বিশেষ করে অন্ধকারের সময় আকাশের যে একটা ভিউ ছিল, এটা ছিল সত্যি দেখার মতো। এখানে কিছু মানুষ এইভাবেই মনের সুখে শত শত মানুষের সামনে গান গেয়ে বেড়াচ্ছে, কিছু মানুষ গল্প করছে, কিছু মানুষ এই পরিবেশটাকে খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে। এখানে আসলে আপনি আরও দেখতে পারবেন বিভিন্ন ধরনের কুটির শিল্পের কারুকাজ। আসুন আমরা এখন এই হেলিপ্যাড সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। দুর্গম এলাকা এবং যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2007 এবং 2008 সালে এটি তৈরি করা হয় বিশেষ প্রয়োজনে। যাই হোক, মিনিট 5 খাটার পর আমরা এখন চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত মসজিদ দারুস সালাম জামে মসজিদে। এক সময় জায়গার অভাবে এখানকার স্থানীয় মুসলিম এবং পর্যটক মুসলিমদের সালাত আদায় করতে খুবই কষ্ট হতো, কিন্তু 2020 সালে এই বিশাল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং 2022 সালে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই বিশাল মসজিদে নিয়মিত সালাত আদায়। এরপর থেকেই এখানকার স্থানীয় মুসলিম এবং পর্যটক মুসলিমরা খুবই স্বাচ্ছন্দ্যে সালাত আদায় করতে পারে। সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু মসজিদ, যেটা 2000 ফিট উপরে, এমন মসজিদে এসে এত সুন্দর আজানের ধ্বনি শুনে। আরও ভালো লেগেছে মসজিদের আঙিনা থেকে পশ্চিম নীল আকাশের অসাধারণ মনোমুগ্ধকর ভিউ, যা কখনো কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব না। চারিদিকে অন্ধকার নেমে আসছে, আকাশটা যতই সুন্দর হচ্ছে ঠিক পরিবেশটা ততটাই ভয়ঙ্কর হচ্ছে। তাই আমাদের আজকের মতো ঘোরাঘুরি এখানেই সমাপ্তি করে আমরা এখন রিসোর্টে ব্যাক করছি। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে ব্যাক করলাম। তবে রিসোর্টের রাতের ভিউটা জাস্ট একটাবার দেখেন কতটা অসাধারণ লাগছে।
করেই এত শান্ত একটা পরিবেশ অশান্ত একটা পরিবেশে পরিণত হতে যাচ্ছে। চারিদিকে দু অন্ধকার, আকাশে মেঘের ভয়ঙ্কর গর্জন, এই যেন অন্যরকম এক ভয়ের অনুভূতি। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম হয়তোবা আমরা বৃষ্টির দেখা পেতে যাচ্ছি। ঠিক তাই ঘটল। মিনিট 10 পরেই আকাশ থেকে এক এক করেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। রাত অনেক হলো, এদিকে আমাদের ডিনার করার সময় হয়েছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। তবে বৃষ্টির সাথে কিছুটা ঠান্ডাও নেমেছে, যেইটা আমরা কিছুটা ফিল করতে পারছি। বাহিরে এখনও গুটি গুটি বৃষ্টি হচ্ছে, এদিকে আমাদের ব্যাম্বো চিকেন এখনও রান্না হচ্ছে। আমরা ওয়েট করছি কখন হবে, কখন খাওয়া দাওয়া করে আমরা রিসোর্টে যাব। এত শান্ত এবং শীতল একটা পরিবেশে কখন একটা গভীর ঘুম দিব এবং সকালে সবার আগে উঠে কখন এই সাজেকের সূর্যোদয়টা মেঘসহ দেখব। ফাইনালি আমাদের ব্যাম্বো চিকেনটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদের ডিনারটা সেরে ফেলতে হবে। সত্যি বলতে ব্যাম্বো চিকেনটা নিয়ে সবাই যেভাবে খুব বেশি পরিমাণ হাইপ ক্রিয়েট করে যে খুবই অসাধারণ এবং অন্যান্য চিকেনের থেকে খুবই আলাদা, আমার কাছে নর্মালি কিন্তু ওইরকমটা কোনো কিছু মনে হয়নি। আমার কাছে অ্যাজ ইউজুয়াল নর্মাল মনে হয়েছে। তবে হ্যাঁ, রান্নার মানটা খুবই ভালো ছিল, এমনিতে খুবই সুস্বাদু ছিল। ডিনার শেষে আমরা হচ্ছে এখন রিসোর্টে ব্যাক করছি। তবে আমি শুনেছি বৃষ্টি হলে সাজেকে নাকি মেঘ খুব কাছে থেকে দেখা যায়। যেহেতু আজকে রাতে বৃষ্টি হয়েছে, তার মানে আমি আশা করছি আগামীকালকে সকালে আমরা খুব কাছে থেকে মেঘের দেখা পাবো। আর এই বিশ্বাস নিয়ে আজকের সাজেকের প্রথম দিন আমাদের এখানে শেষ করছি এবং আগামীকাল সকালবেলায় আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। সো গুড নাইট। সাজেক সুন্দর তা আমি বেশ কয়েকবারই শুনেছি, কিন্তু সাজেকের সকাল এতটা সুন্দর হতে পারে এইটা আমি কখনো কল্পনাও করিনি। মেঘের বুক ছিঁড়ে ভারতের মিজোরাম পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এটা যে কতটা অসাধারণভাবে সুন্দর লাগছে এটা আপনি না দেখলে কখনোই আপনাকে বলে বোঝানো সম্ভব হবে না। এই দৃশ্য কেউ যদি সরাসরি একটাবার দেখে, আমার বিশ্বাস তার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, এইটাই হচ্ছে সাজেক ভ্যালির আসল সৌন্দর্য। আর হ্যাঁ, এই সৌন্দর্য কখনোই দেখে শেষ করার মতো না। যতই দেখবেন ততই ঠিক ভালো লাগবে। সাজেকে আজকে আমাদের দ্বিতীয়তম দিন। এই মুহূর্তে আমি আপনাদেরকে সাজেকের আরও একটি খুবই অসাধারণ পর্যটক এরিয়া ঘুরে দেখাবো। আমরা এখন সরাসরি চলে আসলাম দ্য স্টোন গার্ডেনের সামনে। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। দ্য স্টোন গার্ডেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে বিশাল বড় বড় আকৃতির পাথর। অনেকের মতে এই পাথরগুলি প্রাকৃতিকভাবেই এখানে তৈরি হয়েছে। এছাড়াও এখানে রয়েছে খুবই আকর্ষণীয় একটি কাঠের সেতু। এখান থেকে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্যটাকে অনেক কাছে থেকে উপভোগ করে থাকে। এছাড়াও বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে বিশাল সুব্যবস্থা।
ব্রেকফাস্ট শেষ করে আমরা বাইরে এসে দেখি বিশাল এক বট গাছের নিচে এখানকার পাহাড়ি আদিবাসী মহিলারা অনেক ধরনের পাহাড়ি শাকসবজি এবং ফলমূল বিক্রি করছেন। কি দাদা এটা কি এগুলো তারা বলে যে তারা রান্না করে খায়? হ্যাঁ রান্না করে এই যে ভিতরে এগুলো আছে ও আচ্ছা এগুলো খুলে দেবেন ভিতরে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত করে প্রাইস? 100 টাকা। এটা কি গো? এটা এটা ফল? ও আচ্ছা। আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা ছিল যা আমি এর আগে কখনোই দেখিনি। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার পুনরায় চলে আসলাম আমাদের রিসোর্টের চেক আউট টাইম সকাল 9টা, আর এখন বাজে সকাল 9:41। তার মানে বুঝতে পারছেন এই সাজেক ছেড়ে আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। সত্যি বলতে আমার ছোট ভাইগুলোর মন খুবই খারাপ। তারা চাচ্ছিল যে আর কিছু সময় যদি সাজেক থাকা যায় বা হচ্ছে রিসোর্ট থেকে এই ভিউটা দেখা যায়, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমাদের চেক আউট টাইম হচ্ছে 9টা, অলরেডি অনেকটাই আমাদের ওভার হয়ে গিয়েছে, আর আমাদের স্কোর ছেড়ে দিবে হচ্ছে সকাল 10টা। শেষ মুহূর্তের ভিডিও, আমরা চলে যাচ্ছি। দেখা যাক, আবার যদি আসি আবারও দেখা হবে ইনশাল্লাহ এই পরিবেশের সাথে। তো সাজেক আসার সময় যেমন হচ্ছে স্কোর দিয়ে আসতে হয়, ঠিক যাওয়ার সময়ও স্কোর ধরে কিন্তু যেতে হয়। তো আমরা চাইলে হয়তো বা বিকেলের স্কোরে যেতে পারবো, বাট যেহেতু হচ্ছে আমাদের সাথে ছোট সদস্য রয়েছে এবং মুরব্বীরা রয়েছে, তো এই ক্ষেত্রে ওনাদের একটু বেশি কষ্ট হয়ে যাবে। তো ওই দিকটা চিন্তা করে সত্যি বলতে আসলে অনেক থাকার ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারছি না। আর আরও একটা কথা বলি, আমরা আসলে আমাদের কিছু ভুলের কারণে, যেমন হচ্ছে আমরা টাইমটাকে ম্যানেজমেন্ট সঠিকভাবে না করতে পারার কারণে আমরা যে প্যাকেজে গাড়িটা ভাড়া করেছি ওই প্যাকেজ আমরা ফিল আপ করতে পারিনি। আমাদের প্যাকেজ অনুযায়ী আমরা গতকালকে কিন্তু কংলাক পাহাড়ে যাওয়ার কথা, বাট কংলাক পাহাড়ে কিন্তু আমরা যেতে পারিনি, শুধুমাত্র টাইমটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারিনি বিদায়। এরপরে সাজেকের আরও একটি জনপ্রিয় পর্যটক এলাকা যা হচ্ছে লুসাই গ্রাম, যেখানেও কিন্তু আমরা যেতে পারিনি। দেন আমরা যেতে পারিনি আলুটিলা গুহা, যেটাও কিন্তু আমাদের প্যাকেজে ছিল। তো যাই হোক, আমরা আমাদের টাইমটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারার কারণে অনেক পর্যটক এরিয়ায় যাওয়ার প্ল্যান থাকলেও আমরা কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি, যেটা তো আপনারা নিজেরাই দেখলেন। আর সমস্যা নেই, আসলে মানুষই ভুল করে, ভুল থেকে শেখার অনেক কিছুই রয়েছে। আজকে আমি যে ভুলটা করলাম, আমার এই ভুল থেকে আমি অবশ্যই একটা শিক্ষা পেয়েছি। আর এটা যেহেতু আমার জীবনের সর্বপ্রথম ব্লগ ভিডিও, সেই ক্ষেত্রে হয়তো বা কোথাও না কোথাও অবশ্যই ভুল হতে পারে। তো কোন জায়গায় আমার ভুলটা হয়েছে কষ্ট করে আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে দেবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি ওই বিষয়গুলোকে কারেকশন করার ট্রাই করব। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নেক্সট ব্লগটা আমাদের কোন পর্যটক এর উপরে চাইছেন। আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।